ভাইয়া এ হলো আমার স্বপ্নের স্টিকার, এটা বলা যায়। এই যে লুকিয়ে রাখছি অনেক স্বপ্নের, তো তার জন্য আমার সিজিপিএ ছিল। আমি এখন ইউকের ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডে এমএসসি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে পড়াশোনা করার জন্য যাচ্ছি। তো দেখা গেল একটা টাইম আমি অনেকগুলা চাকরির পরীক্ষায় বা পাশ করতেছিলাম, বাট আমার ভাইভাতে কোনো কারণে হচ্ছিল না। তো এই সকল ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা যারা আইটি, সিএসসি এই ধরনের কোর্সে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু বাইরে গিয়ে খুব ভালো স্যালারিতে জব করছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে তো অ্যাপ্লিকেশন প্রসেস, আমরা জানি ইন্টারভিউ প্রিপারেশনের ব্যাপার থাকে, ইউকে ভিআই, এই সকল ক্ষেত্রে আপনি পেনম্যানকে কত দিবেন 100-র মধ্যে এবং কেন দিবেন? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি এক্সাইটিং এবং গুড নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমাদের মাঝে প্রেজেন্ট আছে আবু তালহা ভাই, যিনি রিসেন্টলি ইউকের ভিসা পেয়েছে। তো ভাই, আপনার ভিসা কপিটা যদি একটু দেখাতেন। ভাইয়া এ হলো আমার স্বপ্নের স্টিকার, এটা বলা যায়। কি ব্যাপার, এত পরে কেন? এই যে লুকিয়ে রাখছি অনেক স্বপ্নের, তো তার জন্য। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই, অ্যান্ড কনগ্রাচুলেশনস টু ইউ। সো আপনি যদি আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বলতেন, লাইক কোথা থেকে ব্যাচেলর করলেন, এই আর কি। আমি ব্যাচেলর করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ট্রিপল ই ডিপার্টমেন্টে। আমার সিজিপিএ ছিল 3.87। নাইস নাইস, মাশাআল্লাহ। তো ভাই সিজিপিএ অনেক ভালো ছিল। তো তারপর এখন কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন? আমি এখন ইউকের ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডে এমএসসি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে পড়াশোনা করার জন্য যাচ্ছেন। তো ভাই এই হঠাৎ করে মানে বা কিভাবে আপনার মাথায় মূলত ইউকেতে পড়তে যাওয়ার ব্যাপারটা আসলো? এটা একটা সাডেনলি, আসলে আমি বাংলাদেশে থাকা অবস্থায় স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিলাম, আর সরকারি জব প্রিপারেশন নিচ্ছিলাম। তো দেখা গেল একটা টাইম আমি অনেকগুলা চাকরির পরীক্ষায় বা পাশ করতেছিলাম, বাট আমার ভাইভাতে কোনো কারণে হচ্ছিল না। তো হঠাৎ করে একদিন সবার সাথে একটু ডিসকাস করলাম, ফ্রেন্ডদের সাথে। ওরা বললো যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের জন্য তুমি ইউকে চলে যাও, তোমার ডিমান্ড পরবর্তীতে বাংলাদেশে অনেক ভালো হবে। দ্যাটস ওয়াই সাডেনলি প্ল্যান। আচ্ছা আচ্ছা। না আসলে কি আপনার বাংলাদেশে যদি আমরা দেখি, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স মানে কমপ্লিট করেছে, তারপরে তারা জব সেক্টরে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছে, বিশেষ করে প্রাইভেট জবগুলোর কথা যদি বলি, গভর্নমেন্ট জব তো একটা প্রসেসের ব্যাপার, প্রাইভেট জবে কিন্তু আহামরি স্যালারি পাওয়া যাচ্ছে না। তো এই সকল ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা যারা আইটি, সিএসসি এই ধরনের কোর্সে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু বাইরে গিয়ে খুব ভালো স্যালারিতে জব করছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দেশ হিসেবে তো আপনি আরও দেশ সিলেক্ট করতে পারতেন, লাইক কানাডা, অস্ট্রেলিয়া বা ইউএসএ। ভিসা রেশিওর একটা ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। তো আপনার ইউকেতে তো কেন চুজ করলেন? ইউকে চুজ করার পিছনে ফার্স্ট কারণটা হলো ওদের যে কোর্স মডিউলগুলো হয়েছে ওগুলো ভেরি প্র্যাকটিক্যাল, যে আমার ফিউচার ক্যারিয়ারের সাথে খুব রিলেটেড, যার কারণেই আমি এটা চয়েস করেছি। রাদার দ্যান আমি ইউএসএ, কানাডা এগুলার ইউনিভার্সিটিরও দেখেছি, আমি কখনো কস্টের দিকটা দেখিনি। আমি ফার্স্টলি দেখেছি কোর্স মডিউল, যেটা আমার সাথে রিলেটেড কিনা। কিন্তু দেখা গেল ওদের কোর্স মডিউলটা অ্যাজ লাইক এ বাংলাদেশের মতোই ম্যাক্সিমাম কোর্স হলো থিওরিটিক্যাল, যেটা আসলে আমার পছন্দ হয়নি। না আসলে কারণ একটা কোর্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বাহিরে অ্যাপ্লিকেশন করলাম, এজেন্সি আমাকে একটা সাজেস্ট করলো আর আমি চলে গেলাম, এটা কিন্তু কখনো একটা রাইট ওয়ে হতে পারে না। কারণ এডুকেশন ইজ অ্যান ইনভেস্টমেন্ট। আপনি কিন্তু এখানে ভালো পরিমাণ টাকা ইনভেস্ট করছেন, আপনার টিউশন ফির ব্যাপার আছে, লিভিং এক্সপেন্সের ব্যাপার আছে, হেলথ ইন্স্যুরেন্স ফি দিতে হয়, এম্বাসি ফি দিতে হয়। তো এত কিছুর পরে আমার মনে হয় এমন একটা ডিগ্রি নেওয়া উচিত যে ডিগ্রিটা আপনি জানেন যে এই ডিগ্রিটা আমার ভবিষ্যতে কাজে লাগবে, যে ডিগ্রির স্কিলগুলো আপনাকে ভবিষ্যতে একটা ভালো জব বা ভালো ফিল্ডে একটা ভালো স্যালারিতে হ্যান্ডসাম অ্যামাউন্টে জব করতে, বা যদি নিজের একটা পার্সোনাল বিজনেস ওপেন করতে চান, যাতে ওই স্কিলগুলো আপনাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারে। কাজেই আমি একটা সাবজেক্টে হুটহাট করে অ্যাপ্লিকেশন করাটা আমার কাছে মনে হয় না কোনোভাবে যৌক্তিক, এবং এজেন্সি সাজেস্ট করলো আমি চলে গেলাম সেটাও উচিত নয়। একটা স্টুডেন্টের কিন্তু ভাই রিসার্চ করা উচিত যে আসলে আমার প্রোফাইলের সাথে, আমার প্ল্যানিংয়ের সাথে, আমি কী ধরনের কাজ এনজয় করি তার সাথে কোন বিষয়টা যায়, তাই না? জি অবশ্যই। তো ভাই এই যে জার্নিটা ছিল ইউকের প্রসেস, স্টেপ বাই স্টেপ প্রসেসে, এই ক্ষেত্রে
পেনম্যানকে কিভাবে পেলেন এবং পেনম্যানের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? আসলে এটা আমি একটু বড় করে বলতে চাই। যখন আমার মাথায় ইউকে নিয়ে হলো, আমি ফার্স্টলি অনলাইনে কিছু রিসার্চ করলাম, দেন দেখলাম যে এজেন্সি ছাড়া, এডুকেশনাল এজেন্সি দরকার, এছাড়া আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় একজন স্টুডেন্টের কাছে হ্যান্ডেল করা বিষয়গুলো। দেন আমি এজেন্সি খুঁজতে বের হলাম। ফার্স্টলি আমি আমাদের বাড্ডাতে একটা এজেন্সিতে গেলাম, তাদের সাথে কথা বললাম। দেন দেখলাম যে সে শুধু তার এজেন্সির পছন্দের ইউনিভার্সিটি আমার উপর চাপাই দিচ্ছে, তাদের কোর্স আমার উপর চাপাই দিচ্ছে। তারপর বলতেছে ফাইল ওপেনিং চার্জ আছে। দেন যখনই বলছে ফাইল ওপেনিং চার্জ আছে, তখন আমি বাসায় চলে আসছি, বলছি আপনার সাথে পরে যোগাযোগ করব, আর যোগাযোগ করিনি। তারপর আরো একটা এজেন্সি, বা বাংলাদেশের নাম করা একটা এজেন্সি ফেমাস, ওইখানে যাওয়ার পরে তাদেরকে আবার বলি, কিন্তু তারাও সেম তাদের পছন্দের ইউনিভার্সিটিগুলোর জন্য আমাকে চাপ দিচ্ছে। আমি তো ওটা আসলে ফোর্স করছি। এরকম ঘুরতে ঘুরতে আমি মিনিমাম 20টার মতো এজেন্সি ঘুরতে ঘুরতে আমি দেখতেছি সবাই তার পছন্দের মতো দিচ্ছে। তো এরপরে আমি যে আমাদের রাব্বি ভাই এর একটা ভিডিও দেখি ফেসবুকে, দেখে ওইটা ভালো লাগার পরে ওই ভিডিওর লিঙ্ক ধরে আমি আবার ইউটিউবে যাই, ইউটিউবে ইন্টারভিউ নিয়ে যে ভিডিওটা দেখেছিলেন ওইটা দেখি। দেখার পর আমার খুব ভালো লেগে যায়। দেন আমি তাদেরকে কোনো ফোন না মেসেজ না, আমি ডিরেক্ট অফিসে চলে আসি। অফিসে চলে আসার পরে আমার এখানে কথা হয় আমার সাথে, সজীব ভাইয়ের সাথে কথা হয়। আমি তার সাথে বেশি কথা বলি, 10 থেকে 15 মিনিট কথা হয়েছে। জাস্ট সে আমাকে বলার আগে আমি তাকে বলছি যে আমার এই সাবজেক্ট এই ইউনিভার্সিটিতে আমার দরকার। সে বলছে ওকে, আমি আপনার পছন্দ মতো কাজ করব, আমার কোনো ইউনিভার্সিটি চয়েস নেই, যেটা আপনি চয়েস করে আসছেন ওটাই। দেন আমার আরেকটু কথাবার্তা হওয়ার পরে আমার সবকিছু পছন্দ হয়েছে। আমি সজীব ভাইয়ের কাছে আমি জাস্ট সজীব ভাইয়ের কাছে আমার পাসপোর্টটা দিয়ে যাই, বলি যে সে ফটোকপি করে রেখেছে, আর লিস্ট নিয়ে যায় যে আমার আর কি কি কাগজ দরকার লাগবে। আমি উইদিন 3 days ভিতরে আমার সব পেপারস রেডি করে আমি এখানে চলে আসি। আচ্ছা, তো তারপর পেনম্যানের সাথে আপনার পরিচয় হলো, এরপরে তো অ্যাপ্লিকেশন প্রসেস, আমরা জানি ইন্টারভিউ প্রিপারেশনের ব্যাপার থাকে UKVI, এই সকল ক্ষেত্রে আপনি পেনম্যানকে কত দিবেন 100-র মধ্যে এবং কেন দিবেন? আসলে পেনম্যানকে রেট করাটা খুব ডিফিকাল্ট হবে আমার জন্য। আচ্ছা, কারণ আমি যখন পেনম্যানের সাথে কাজ করছি, ফার্স্টলে 2-3 দিন আমার কাছে মনে হয়েছে অ্যাজ লাইক এ এজেন্সি। তারপর থেকে পেনম্যান আমার পরিবারের একটা সদস্যর মতো হয়ে গেছে। আমার যখন দেখা যাচ্ছে ইউকে টাইমের সাথে বাংলাদেশের টাইমে হিউজ একটা ডিফারেন্ট আছে। দেখা যেত আমার অনেক মেইল আসতো রাত্র 2টায় 1:30টায়, আমি কিছুতেই প্যানিক হয়ে যেতাম। অল্পতেই প্যানিক হয়ে যেতে আমি রাত্র 2টার সময় সজীব ভাইকে ফোন দিতাম বা মেসেজ করতাম যে ভাই এই অবস্থা হলো, আসলে কি ব্যাপার। সজীব ভাই ঠিকই আমাকে সেই রাত্র 2টার সময় রাগ না কোনো কিছু না, জাস্ট আমাকে রিপ্লাই দিত। তারপরে দেখা যেত আমার ভাল লাগে না, আমি কোনো কিছু টেন্স, আমি এজেন্সিতে চলে আসলাম। কেন আসতাম? সজীব ভাইয়ের সাথে একটু কথা বললে আমি কনফিডেন্ট ফিল পেতাম, ভালো লাগতো, নিজের কাছে একটু ফ্রেশ ফিল হতো, একটু কনফিডেন্ট লাগতো। এখন ফ্যামিলিকে তো আসলে রেটিং করা যায় না, রেটিং এর ঊর্ধ্বে। থ্যাংক ইউ সো মাচ ভাই। তো এর মাঝে আমরা জানি বর্তমানে কিন্তু UKVI ইন্টারভিউ নিচ্ছে, এবং UKVI ইন্টারভিউ নিচ্ছে, ক্যাশ ইন্টারভিউ দিতে হচ্ছে, এবং এই বিষয়গুলো আগের মতো এতটুকু ইজি নেই, একটু হলো হেক্টিক হয়ে গিয়েছে আর কি। তো এই ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে আপনি পেনম্যানকে কতটুক কি বলবেন এই ব্যাপারটা? যখন এই ইন্টারভিউর অনেক স্টুডেন্ট আছে, আমার ফ্রেন্ডরাও আছে, যখন এই ইন্টারভিউর কথাটা আসে সবাই ভয় পেয়ে যায়, আমি ওই রকমই ভয়ে ছিলাম। তারপরে আমার যখন অফার লেটারটা চলে আসে তখনই আমার প্রিপারেশন শুরু হয়ে যায়। আমি কিন্তু অন্য এজেন্সির কাছ থেকে শুনি, আমার ফ্রেন্ডদের কাছ থেকে শুনি, তাদের মক হয় নাই, কোনো কিছুই ঠিকভাবে হয় না। কিন্তু পেনম্যান আমি যখন বলছি তখন আমার মক নিছে, আমার জন্য এক্সট্রা একজন ম্যাম ছিল। আমি ম্যামকে নক দিলেই আমার মক হয়ে যেত। আমি সপ্তাহের ভিতর 4-5টা মক দিতাম। তারপরে লাস্টে যখন আমার ভাইবার ডেট আসলো তখন আমি রাব্বি স্যারের কাছে আসি। ভাই রাব্বি স্যার, রাব্বি ভাই, আর যার কাছ থেকে শিখি সে তো স্যারই না। তো রাব্বি ভাইয়ের কাছে একটা ভাই ব্রাদার এনভায়রনমেন্টই আমাদের মধ্যে বজায় থাকে। রাব্বি ভাইয়ের কাছে যখন আমি আসি তখন দেখা যায় যে আমার 98% কমপ্লিট প্রিপারেশন ছিল। তারপরে রাব্বি স্যার বা ভাই বলি, সে আমাকে জাস্ট 5টা 6টা কোশ্চেনের কারেকশন করে দেয়।
আমার ভাইবা জাস্ট ওই 5টা কোশ্চেনই জিজ্ঞেস করছে। মানে আপনি যখন মূল ইন্টারভিউটা দিলেন ওই মূল ইন্টারভিউ ওই কোশ্চেনগুলো আপনাকে ওই 5টা কোশ্চেনই আমাকে খুব ভালোভাবে জিজ্ঞেস করছে, আদারওয়াইজ কোনো কোশ্চেন যেগুলা নর্মাল জিজ্ঞেস করছে। আর আমি যখন এই মক দিতে আমি এমন একটা পর্যায়ে চলে গেছিলাম, আমার এই যে ইন্টারভিউ যখন হয়েছে আমার কাছে কিছু মনেই হয়নি, আমি জাস্ট রিল্যাক্স বসে বসে চেয়ারে বসে বসে ডুলছি আর ভাইবা দিছি। আমরা তো দেখেছি কাজ আপনি তো ইন্টারভিউটা আমাদের অফিসে এসে দিয়েছিলেন, সো আমি দেখতেছিলাম যে সিসিটিভিতে আপনি কিভাবে ইন্টারভিউ দিচ্ছেন। তো আমি দেখলাম আপনি পুরো চিল রিল্যাক্স কাম ঠিক এইভাবে বসে আরামে মানে কথা বলছেন। সো ইট ওয়াজ আ স্মুথ ইন্টারভিউ। তো ভাই কি মনে হয় যে আমাদের থ্রুতে যদি ইন্টারভিউ প্রিপারেশনটা নেয় তাহলে আসলে তার রিফিউজ হওয়ার চান্স কতটুকু বা আছে কিনা? যদি সে আপনাদের কথা শুনে আর ওইভাবে প্রিপেয়ার্ড হয়, আমার মনে হয় না কখনোই সে ইন্টারভিউ ফেল করবে। এটা পসিবলই না, ইম্পসিবল কিছু হয়ে দাঁড়াবে। যাক ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আপনি সাধারণত আমরা বাংলাদেশ থেকে তো অনেক স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে, সবাই তো আর পেনমেন্ট থেকে করছে না, অনেক এজেন্সি আছে অনেক জায়গা থেকে করছে। তো ওই সকল স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে আপনি কি সাজেস্ট করবেন যে তাদের আসলে কিভাবে আগানো উচিত? শুধুমাত্র আমাদের সব কথাই বলতে হবে বিষয়টা এরকম না, যারা অন্য এজেন্সি থেকে অ্যাপ্লিকেশন করছে সুদূর ভবিষ্যতে এমবাসি ফেস করতে যাবে তাদেরও ভালো হোক এমন একটা কথা, সেক্ষেত্রে আপনি কি যখন অ্যাপ্লিকেশন করবে এরপর থেকে সব থেকে বড় জিনিসটা হলো কখনো প্যানিক হওয়া যাবে না, আর নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখতে হবে যে আমি পারবো। নিজের জন্যই সবসময় কাজ করতে হবে, অবশ্যই সাকসেস আসবে ইনশাল্লাহ। আমি এর পাশাপাশি আরেকটি জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ভাই আমার কাছে মনে হয় প্রথমে অ্যাপ্লিকেশন করার পূর্বে যেমন আপনি যেটা করেছেন যে আপনি আপনার ইউনিভার্সিটি কোর্স কিন্তু রিসার্চ করেছেন, ঠিক একইভাবে কেউ এজেন্সির কাছে যাওয়ার পূর্বে সে এজেন্সি সম্পর্কে একটু রিসার্চ করা, তার নিজের কোর্স সম্পর্কে একটু রিসার্চ করা, তার মানে ক্যারিয়ারের সাথে ওই কোর্স মডিউলটা কত যাচ্ছে সেটা রিসার্চ করা। একই সাথে আমার মনে হয় ইউকেভি ইন্টারভিউ শুধুমাত্র কোম্পানি গাইডলাইন্স ফলো করা তা না, পাশাপাশি নিজে থেকে একটু প্রচুর ঘাটাঘাটি করা, কোর্সগুলো রিলেট করা, অন্যান্য ইউনিভার্সিটির কোর্সগুলো রিলেট করা, টিউশন ফিটা রিলেট করা, কোন ইউনিভার্সিটি কেমন টিউশন ফি, অন্যান্য ইউনিভার্সিটি যারা সেম কোর্স অফার করছে বা নিয়ারলি সেম কোর্স অফার করছে ওদের টিউশন ফির সাথে আপনি ইউনিভার্সিটির টিউশন ফি বা কোর্স মডিউলটার পার্থক্যটা কোথায়, কেন আপনার কাছে এটা এক্সট্রাভাবে ভালো লাগলো, মানে একটু ইন ডিটেইলসে রিসার্চ করাটা অবশ্যই যে এমন ভাবে চুজ করতে হবে যে এটা আপনার র্যান্ডম চয়েস না, এটা আপনার সাথে ক্যারিয়ারের সাথে রিলেটেড, এভাবে চয়েসটা করতে হবে ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি কষ্ট করে এত ব্যস্তর মাঝেও আমাদের অফিসে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদেরকে বড় বড় কোম্পানি রেখে আমাদেরকে সিলেক্ট করেছেন। তবে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ভাই আমি যখন আপনার মক নিয়েছি আমি দেখেছি যে আপনার নিজের মধ্যেও খুব একটা কাজ ছিল, মানে খুব তৃষ্ণা ছিল, মানে থার্সিনেসটা আপনার মধ্যে কাজ করতেছিল যে না ভাই আমার কোনোভাবে খারাপ করা যাবে না, আমার এটা ভালো করতে হবে। বা আমি দেখেছি যে আমরা যতটুকু বলতাম আপনি তার থেকে একটু সময় দিতেন বেশি, একটু রিসার্চ করতেন। তো প্রতিটি স্টুডেন্টের এই জিনিসটা থাকা দরকার এবং আমরা অবশ্যই আপনার জন্য মন থেকে ভাই অনেক দোয়া করি, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করেন আর আমাদেরকে কখনো ভুলে যায় না, আমাদেরকে মনে রাখেন ইনশাআল্লাহ। অল দি বেস্ট ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যারা সেম কোর্স অফার করছে বা নিয়ারলি সেম কোর্স অফার করছে ওদের টিউশন ফির সাথে আপনি ইউনিভার্সিটির টিউশন ফি বা কোর্স মডিউলটার পার্থক্যটা কোথায়, কেন আপনার কাছে এটা এক্সট্রাভাবে ভালো লাগলো, মানে একটু ইন ডিটেইলসে রিসার্চ করাটা অবশ্যই যে এমন ভাবে চুজ করতে হবে যে এটা আপনার র্যান্ডম চয়েস না, এটা আপনার সাথে ক্যারিয়ারের সাথে রিলেটেড, এভাবে চয়েসটা করতে হবে ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি কষ্ট করে এত ব্যস্তর মাঝেও আমাদের অফিসে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদেরকে বড় বড় কোম্পানি রেখে আমাদেরকে সিলেক্ট করেছেন। তবে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ভাই আমি যখন আপনার মক নিয়েছি আমি দেখেছি যে আপনার নিজের মধ্যেও খুব একটা কাজ ছিল, মানে খুব তৃষ্ণা ছিল, মানে থার্সিনেসটা আপনার মধ্যে কাজ করতেছিল যে না ভাই আমার কোনোভাবে খারাপ করা যাবে না, আমার এটা ভালো করতে হবে। বা আমি দেখেছি যে আমরা যতটুকু বলতাম আপনি তার থেকে একটু সময় দিতেন বেশি, একটু রিসার্চ করতেন। তো প্রতিটি স্টুডেন্টের এই জিনিসটা থাকা দরকার এবং আমরা অবশ্যই আপনার জন্য মন থেকে ভাই অনেক দোয়া করি, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করেন আর আমাদেরকে কখনো ভুলে যায় না, আমাদেরকে মনে রাখেন ইনশাআল্লাহ। অল দি বেস্ট ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।